বিভিন্ন থানা থেকে লুট হওয়া 850 পিস্তল এখনো উদ্ধার হয়নি। এগুলোই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সারা দেশে লুট হওয়া 2000-এর বেশি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। র্যাব বলছে এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্প আর জলদস্যুদের হাতে চলে যেতে পারে। আর রাজধানীতে ছিনতাই ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কায় ডিএমপি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানী সহ বিভিন্ন স্থানে থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় লুট করা হয় অস্ত্র। এছাড়া নরসিংদী ও শেরপুর কারাগারে হামলার সময়ও খোয়া যায় অস্ত্র। পুলিশ সদর দপ্তরের হিসেব বলছে, সারা দেশে থানা থেকে লুট করা হয়েছে অন্তত 5829টি বিভিন্ন ধরনের অস্ত্র। এগুলোর মধ্যে 3500-এর মতো উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও 2066টি অস্ত্রের সন্ধান মেলেনি। র্যাব বলছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় পিস্তলের মতো ছোট অস্ত্র নিয়ে 850 পিস্তল এখনও উদ্ধার করা যায়নি। এগুলো বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এবং রোহিঙ্গা ক্যাম্পে চলে যাওয়ার আশঙ্কা তাদের। কিছু কিছু অস্ত্র আমরা এমনভাবে উদ্ধার করেছি যেগুলো তারা বিক্রি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল। সো তারা যখন এগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল, সেই বিক্রিরত অবস্থায় কিন্তু আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং এই অস্ত্রগুলো উদ্ধার করেছি। জলদস্যু প্রবণ একটা এলাকা ছিল, শান্ত এলাকা ছিল, সেটাকে যদি উত্তপ্ত করা না হয়। এছাড়া আমাদের যে একটা সংকট রয়েছে, আমাদের রোহিঙ্গা সংকট রয়েছে, এই সংকটটাকে কাজে লাগিয়েও যেন এই অস্ত্র কোনোভাবে যেন সেদিকে ব্যবহৃত না হয়, সেদিকেও আমাদের নজরদারি রয়েছে। অস্ত্র উদ্ধারে এখনও ছাত্র জনতার সহায়তা চাচ্ছে ডিএমপি। কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র গেলে রাজধানীতে বাড়তে পারে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। আমাদের কাছে হস্তান্তর না করে তাহলে একটা আশঙ্কা থেকেই যায় যে তারা অস্ত্রগুলোর মিসইউজ করতে পারে, এবং সন্ত্রাসী বা চোর ডাকাতের হাতে যদি অস্ত্র চলে যায় তাহলে এটা আমাদের জন্য একটা থ্রেট হবে। সে লক্ষ্যে আমরা যে সমস্ত প্রিভেন্টিভ মেজার নেয়ার, সেই মেজার নেওয়া অব্যাহত আছে। প্রায় প্রতিদিনই পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার হচ্ছে রাজধানীতে। এমন ঘটনায় নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ করেছে ডিএমপি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিভাগে এখনো উদ্ধার হয়নি লুটের 92টি আগ্নেয়াস্ত্র সহ প্রায় 1150 অস্ত্র। কোনো সন্ধান নেই 11,000-এর বেশি গোলা বারুদের। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা। তবে প্রশাসন বলছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে দেখা গেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকেও। প্রকাশ্যে পুলিশের সামনে চলে অস্ত্রের মহড়া। তাদের গুলিতে হতাহত হন অনেক ছাত্র জনতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা ও ফাঁড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। রাজশাহী বিভাগের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হয় 349টি অস্ত্র, 16,822টি গোলাবারুদ। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 257টি অস্ত্র ও 5,795টি গোলাবারুদ। অন্যদিকে রাজশাহী বিভাগে লাইসেন্সকৃত 2,279টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে 1,131টি। এখনও উদ্ধার করা হয়নি 1,148টি অস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, বেসামরিক মানুষের হাতে আগ্নেয় অস্ত্র জননিরাপত্তার জন্য হুমকি। অস্ত্র লুণ্ঠিত হয়েছে, অস্ত্র ছড়িয়ে গেছে, এটা একটা দিক যেরকম। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার অভাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে মানুষের যে আস্থাহীনতার অভাব, এই দুটা একসাথে কিন্তু মানুষকে কিন্তু আরও বেশি আতঙ্কিত করে তোলে। রাজশাহী বিভাগীয় কমিশনার বলছেন, যে কোনো মূল্যে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। যত দ্রুততম সম্ভব, যত নিবিড়ভাবে সম্ভব, যত কঠোরভাবে সম্ভব আমরা পরিচালনা করব, যাতে একটি অবৈধ অস্ত্র যাতে বাইরে না থাকে। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনার আহ্বান সংশ্লিষ্টদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সরকার পতনের পর সিলেট মেট্রোপলিটনের বিভিন্ন থানা থেকে 101টি অস্ত্র লুট হয়েছিল, যার মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে 80টি। বাকি অস্ত্র উদ্ধারে চলছে যৌথ বাহিনীর অভিযান। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কতটা অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে, কি জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী? দেখুন, গত 5 আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় যেভাবে থানা এবং পুলিশ ফাঁড়িতে কিন্তু হামলার ঘটনা হয়, এবং সেখানে যারা দুর্বৃত্ত ছিল তারা কিন্তু সেসব থানা এবং পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন ধরনের অস্ত্র এবং মূল্যবান যে নথিপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা লুট করে নিয়ে যায়।
এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে কোতোয়ালি থানা রয়েছে সেখানে। এখানে এই থানা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের মূল্যবান নথিপত্র, পাশাপাশি যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো লুট করা হয়। এবং এই থানায় কিন্তু এই যে অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে একটি মামলাও করা হয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে সিলেটের মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানা থেকে প্রায় ১০১টির মতো অস্ত্র লুটের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে কিন্তু ৮০টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি এই যে বাকি যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধারের জন্য কিন্তু যৌথ বাহিনীর অভিযান কিংবা অন্যান্য ক্ষেত্রে কিন্তু যে বিশেষ বাহিনীগুলো রয়েছে, বিশেষ করে র্যাবের অভিযান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু অভিযান এখনো কিন্তু জোরদার করা হচ্ছে। পাশাপাশি আমরা গত শুক্রবারেও দেখেছি যে র্যাব একটি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর মীরাবাজার এলাকার একটি বাসা থেকে তল্লাশি চালিয়ে কিন্তু একটি অবৈধ অস্ত্র, একটি লুট হওয়া অস্ত্র কিন্তু র্যাব উদ্ধার করতে সক্ষম হয় এবং ধারণা করা হচ্ছে যে এটি কোনো একটি থানা কিংবা পুলিশ ফাঁড়ি থেকেই সম্ভবত লুট হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু সেই অস্ত্র লুটের ঘটনায় একজনকে আটক করাও সম্ভব হয়েছে। এভাবে কিন্তু আসলে যৌথ বাহিনীর অভিযান কিংবা বিশেষ বাহিনীগুলোর অভিযান কিন্তু এখনো তৎপর রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সিলেটের যে অস্ত্রগুলো বিগত ১৫ বছরে যে অস্ত্রগুলো লাইসেন্স দেওয়া হয়েছিল এবং সরকারের থেকে নির্দেশনা ছিল যে এই অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানাতে কিন্তু ফেরত দিতে হবে, সেই অস্ত্রগুলো উদ্ধারের ক্ষেত্রেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে সিলেটে বিগত ১৫ বছরে ৫৪৩টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল এবং এই যে অস্ত্রগুলো সেগুলো মধ্যেও কিন্তু অনেকগুলো অস্ত্র ইতিমধ্যে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আর যে অস্ত্রগুলো এখনো সংশ্লিষ্ট থানায় জমা হয়নি সেগুলো উদ্ধারের ব্যাপারেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা রয়েছে। সিলেটে অবৈধ অস্ত্র লুট হওয়া নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। গণভবনকে অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করতে আজই কমিটি হচ্ছে। নির্মাণ কাজ শুরু হবে আগামী সপ্তাহে। শনিবার দুপুরে ৩ উপদেষ্টা ভবনটি পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিশ্ববাসীকে ফ্যাসিবাদ সরকারের শেষ পরিণতি জানাতে ছাত্র জনতার আন্দোলনের নিদর্শন তুলে ধরা হবে এই জাদুঘরে। এই তারকাটা আর লাল ইটের দেয়ালে বেষ্টিত ছিল দেশের অন্যতম সুরক্ষিত স্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। ক্ষমতার অপব্যবহারের ফলে যা পরিণত হয় ছাত্র জনতার চক্ষুশূলে। অবশেষে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান হয়। বিজয়ের দিন অনেকেই উল্লাসে ঢুকে পড়েন গণভবনে, কেউ আবার ঘটান ক্ষোভের বহিঃপ্রকাশ। সেখানের অনেক কিছুই পরিণত হয় ধ্বংসস্তূপে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর শনিবার ভবনটি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। আগামী সপ্তাহের মধ্যে জাদুঘর নির্মাণ কাজ শুরুর আশ্বাস দেন তারা। কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের শেষ পরিণতি কি হয় পৃথিবীর বুকে সেই নিদর্শন তুলে ধরবে এই জাদুঘর। এই অভ্যুত্থানের সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। ১৬ বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে। জাদুঘর নির্মাণে দেশ বিদেশের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হবে, তবে যতটা সম্ভব ভবনটিকে রাখা হবে অপরিবর্তিত। বড় কোনো ধরনের পরিবর্তন করতে গেলে সেই স্মৃতিটা হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে। এই জন্যই অবশ্যই এই গণভবনকে বর্তমানে আদলে রেখেই কিভাবে জাদুঘরটা করা যায় এবং গণপরিসর হিসেবে এটাকে ডিজাইন করা যায়। এটা শুধু জাদুঘর এবং গণপরিসর এই দুটোকে একসাথে মিলে পরিকল্পনা করতে হবে। গত ১৬ বছরে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল তার মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। দেশের তরুণ প্রজন্ম চায় নতুন করে এই দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হোক। তাই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি হিসেবে এই গণভবনকে দেখতে চান তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর বাসভবন নয়, গণভবন পরিণত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ সরকারের।
বিশেষজ্ঞরা বলছেন, নিহতদের স্মৃতি ও বিক্ষোভের চিত্র ফুটিয়ে তুলতে চিত্রকর্ম, ভাস্কর্য ও ডিজিটাল উপস্থাপনা রাখতে হবে। এক্ষেত্রে অবকাঠামোর তেমন পরিবর্তনের দরকার নেই বলেও মত তাদের। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যায়ে রূপ নেয় সরকার পতন আন্দোলনে। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্র জনতার এই অভূতপূর্ব আন্দোলনে শহীদদের স্মরণে এবার সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনে নিহতদের স্মৃতি ও আত্মত্যাগের নিদর্শন থাকতে হবে জাদুঘরে। সেক্ষেত্রে ভিডিও প্রদর্শনীর পরামর্শ তাদের। সারা দেশের গণ অভ্যুত্থানের স্মৃতিও এখানে সংরক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। ইমপ্লিমেন্ট করা যেতে পারে আমরা কি ভাববো এই জাদুঘরকে নিয়ে। সেই জাদুঘরের যেমন পেইন্টিং হতে পারে, স্কাল্পচার হতে পারে, ফটোগ্রাফি হতে পারে প্রেজেন্টেশন হিসাবে, তারপরে একটা লাইট অ্যান্ড সাউন্ড হতে পারে, যেটা অন্যান্য বিষয় এখানে লাইট অ্যান্ড সাউন্ড আসলে অনেক কিছুই অনুধাবন করা যাবে। গণভবনকে জাদুঘর বানাতে অবকাঠামোগত খুব একটা পরিবর্তন করার প্রয়োজন নেই বলে মনে করেন পরিকল্পনাবিদরা। গণভবনে কিন্তু অনেকগুলো ভবন আছে, কিন্তু কোনোটাই সেই অর্থে বড় কোনো স্কেলের ভবন না। এবং আমরা যদি এই গণভবনটাকে যদি জাদুঘরে রূপান্তর করতে চাই, আসলে সেটাকে বড় কোনো পরিবর্তন আনার, বিশেষ করে কাঠামোগত পরিবর্তন আনার দরকার নেই। বরঞ্চ যা আছে যেভাবে আছে সেই কাঠামোটাকে রেখে দেয়া, সেই কাঠামোর ভেতরে যেই অভ্যন্তরীণ ইন্টেরিয়র পরিবর্তনগুলো এনে সেটা যেন গণমানুষের করা। 1974 সালে নির্মিত হয় গণভবন। বঙ্গবন্ধু তার কার্যালয় হিসেবে ব্যবহার করতেন এটি। অন্য কোনো সরকার প্রধান ব্যবহার না করলেও 2010 সালের মার্চ থেকে সেখানে বসবাস করছিলেন শেখ হাসিনা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শেড, ব্যবসা এবার হবেই হিট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে আরও 4 আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগের কথা জানানো হয়। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করবেন। তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পাবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। অন্য 4 প্রসিকিউটর হলেন মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসেন তামিম, BM সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অনেকেই এখনো কাতরাচ্ছেন হাসপাতালে কিংবা বাসায়। তাদের সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা দিন দিন কমছে। সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, গুরুতর আহত সবারই চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে কাজ করছে সরকার। রাজধানীর ডেমরার মাদ্রাসা শিক্ষার্থী সাকিব আল হাসান 5 আগস্ট আন্দোলনে গিয়ে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন। সরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ভর্তি হন বেসরকারি হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তার। রয়েছে সুস্থ জীবনে ফেরা নিয়ে শঙ্কা। হঠাৎ কোথা দিয়ে যে গুলি আসলো বলতেই পারি না। কোনো পুলিশ দেখা যায় না, কিছু দেখা যায় না, হঠাৎ করে গুলি আসে আইসা আমার পায়ে একটা লাগছে, আমার সামনে 2 জন স্পট ডেড। সাকিবের মতো আন্দোলনে গুলিবিদ্ধ অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালে। এমনই একজন রামপুরার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কাউসার খন্দকার। 6টি অপারেশনের পরও আরও অপারেশন লাগবে তার। আমাকে বলছে ডাক্তার যে 4 ঘন্টার ভিতরে যদি অপারেশন না হয় আমার পা কেটে ফেলা হবে। আমি স্বাধীন দেশে, এই দেশে স্বাধীনের মতো আমি যেন স্বাধীন মুগ্ধ হয়ে আমি যেন চলতে পারি। ছাত্র আন্দোলনে ঠিক কতজন হতাহত হয়েছে তার সঠিক হিসাব এখনো জানা যায়নি। ভর্তি রোগীদের গল্প যেন কল্পকাহিনীকেও হার মানায়। খুন পরে দূর থেকে পুলিশ আমাকেও গুলি করেছে, কারণ আমাকে আবার আমাদের বাচ্চারা যে স্যারের গায়ে গুলি লাগছে, গুলি খাওয়ার কষ্ট যে না খাইছে সে বুঝবে না। বাট তারপরেও ভালো লাগতেছে জাতি এই দানব সরকার, জালিম সরকার, স্বৈরাচার সরকার থেকে মুক্তি পেয়েছে। হাত নিয়ে আমি পারতেছি যন্ত্রণা, আমার হাত কারেন্ট শর্ট যেরকম করে এরকম শর্ট খেয়ে সারাদিন শর্ট থাকে, আমি রাত্রেবেলা ঘুমাতেও পারি না। স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, গুরুতর আহত সবারই উন্নত চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করবে সরকার। হাসপাতাল থেকে তথ্য নিয়ে আমাদের একটা তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকাটাকে কেন্দ্র করে যারা নিহত হয়েছে তাদের জন্য কি করতে হবে, যারা আহত আছে তাদের চিকিৎসার কী করতে হবে, অনেকের রিহেবিলিটেশন হবে, তাদের জন্য আমরা চেষ্টা করছি আরও উন্নত কোনো চিকিৎসা দেওয়া যায় কিনা। ছাত্র আন্দোলনে গুরুতর আহত অনেকেরই হাত পা কেটে ফেলতে হয়েছে, দৃষ্টিও হারিয়েছেন অনেকে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী তত্ত্বাবধায়ক সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় তার দল। এজন্য নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারের পক্ষে বিএনপি। নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, মূল ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। জনগণের পূর্ণ সমর্থন দরকার, সহযোগিতা দরকার। বড় রকমের ক্রান্তিকাল যাচ্ছে, এই ক্রান্তিকাল থেকে কাটিয়ে উঠতে এই বিপ্লব পরবর্তী সময় আমরা যেন সবাই এক হয়ে কাজ করতে পারি, তাহলে বিপ্লবের যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা ধরে রাখতে পারব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ওয়ার্ড কাউন্সিলরদের অনুপস্থিতির কারণে সেবা পাচ্ছেন না নগরবাসী। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সিটি কর্পোরেশন মেয়র পদে প্রশাসক নিয়োগ হলেও কাউন্সিলরদের বিষয়ে মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা না থাকায় করণীয় ঠিক করতে পারছে না সংস্থাটি। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পেরিয়ে গেলেও অফিসে আসছেন না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডের 34 জন কাউন্সিলর। 5 আগস্ট থেকেই দেখা মিলছে না তাদের। ফলে স্থবির হয়ে আছে এসব ওয়ার্ডের 17 ধরনের নাগরিক সেবা। শুধু নগরবাসী নয়, কর্মীরাও রয়েছেন বেকায়দায়। বর্তমান ওয়ার্ড অফিসের সচিবরা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করলেও রয়েছে নানা সীমাবদ্ধতা। মেয়ের জন্ম নিবন্ধন করতে চাচ্ছি, পারছি না। ঢাকায় থাকে মেয়ে, কিন্তু আসলে তো হচ্ছে না। ভোগান্তি আছে, কাজটা ল্যাংদি হচ্ছে, দেরি হচ্ছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটার সাথে একটা রিলেটেড। কোথাও স্কুল কলেজ কোনো কাজের জন্য কোনো ডকুমেন্টস এরা সাবমিট করতে পারছে না। আমরা একটা জবাবদিহিতার মধ্যে আছি। এরই মধ্যে অনুপস্থিত থাকা কাউন্সিলরদের তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে সংস্থাটি। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হলেও কাউন্সিলরদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি স্থানীয় সরকার বিভাগ। ফলে কাউন্সিলর নিয়ে উভয় সংকটে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। 2/3 বেশি কাউন্সিলররা অফিসে আসলে অনুপস্থিত রয়েছে এবং এটা সরাসরি ইম্প্যাক্ট পড়তেছে। আমরা এই বিষয়টা স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছি এবং তারা দেশের অন্যান্য জায়গায়ও আসলে এই ঘটনাটা ঘটেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 41 ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর 41 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর 14 জন। 2021 সালের বিতর্কিত নির্বাচনে জয়ী এসব কাউন্সিলর আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করে প্রজ্ঞাপন জারি করতে আজ সকাল 10টা পর্যন্ত সময় দিয়েছেন আন্দোলনকারীরা। না হলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি তাদের। শনিবার বিক্ষোভকারীদের অবস্থানের কারণে 8 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে শাহবাগে। এতে আশেপাশের বিভিন্ন সড়কে গাড়ির চাপ পড়ে। শনিবার দুপুর 1টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, চাপ পড়ে আশপাশের সড়কে। বিকেল 3টায় এই কর্মসূচি শেষ করার কথা থাকলেও তা হয়নি। আন্দোলনকারীরা বলছেন, অনেক দেশেই চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর, যা এদেশে 30 বছর। নতুন বাংলাদেশে এই বৈষম্য দূর হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। আমাদের সরকারি চাকরিতে বয়স 35 করা হোক, এই লক্ষ্যে আমরা আজকে 12 বছর পর্যন্ত সংগ্রাম করে আসছি। আমাদের সংগ্রামে কোনো ডাকে সাড়া দেয়নি। এখানে প্রত্যেকটা অংশগ্রহণকারী এক একজন লিডার, প্রত্যেকে সাধারণ চাকরি প্রত্যাশী। সরকারের উচ্চ মহল থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো আশ্বাস বা আমাদের সাথে সাক্ষাৎ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লকে ছাড়ব না। সন্ধ্যার পর একটি প্রতিনিধি দল উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলতে যান। তারা জানান, সরকারকে কিছুদিন সময় দেওয়ার কথা বলেন উপদেষ্টা, তবে এতে সাড়া দেননি বিক্ষোভকারীরা। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন। সেই কমিশনে গুরুত্ব দিয়ে প্রথম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা হলো আমাদের যে যৌক্তিক দাবিটি, এই দাবিটির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসা। আমি বলতে চাই যে আপনারা অনেক দূর থেকে এসেছেন। আমরা বলেছি যে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
রাত 9:15টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। এতে 8 ঘন্টা পর শাহবাগে যান চলাচল শুরু হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে হাসিনা সরকার বিরোধী বিক্ষোভ করে বন্দী হওয়া 57 প্রবাসীর মধ্যে 14 জন দেশে ফিরেছেন। অন্তর্বর্তী সরকারের বিশেষ তৎপরতায় ক্ষমা পাওয়ার পর চট্টগ্রামে 12 ও ঢাকায় অবতরণ করেন 2 জন। স্বজনদের প্রত্যাশা, কর্মহীন এসব প্রবাসীর পুনর্বাসনে পাশে থাকবে সরকার। 16 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আলাইনে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন বোয়ালখালীর কানুনগো পাড়ার বিশ্বজিৎ বণিক। 19 জুলাই হাসিনা সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিয়ে গ্রেফতার হন তিনি। পরে 10 বছরের সাজা হয় তার। তবে অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে ছাড়া পাওয়ার পর শনিবার রাত 8টায় পৌঁছান চট্টগ্রামে। আমাদের দূতাবাস থেকে সহকর্মীরা গেছে, আমাদেরকে অনেক হেল্প করছে। তার কারণে ওনারা গেছে বিদায় হয়তো আমরা মুক্ত হতে পারছি। বিশ্বজিতের মতো সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার অ্যারাবিয়ার 2টি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন আরও 11 জন। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন 2 জন। অনিশ্চিত বন্দি জীবনের শঙ্কা কাটিয়ে ঘরে ফেরার আনন্দ তাদের চোখে মুখে। সবাই আশ্বাস দিচ্ছিল, এখানে যারা ছিল জেলের মধ্যে সবাই আশ্বাস দিচ্ছিল যে তোমাদের 10 বছর হবে না, এর আগের ছেড়ে দিবে। আমাদের দেশে প্রাউড ফিল করতেছি, আমাদের দেশের মাটিতে আমরা সহি সালামতে ফেরত এসেছি। ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে, তো এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি। স্বজনদের প্রত্যাশা, কর্মহীন হয়ে পড়া এসব প্রবাসীর পুনর্বাসনের পাশে থাকবে সরকার। যারা দেশে আসতেছে তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করে, ওইটা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। শাহজালাল বিমানবন্দরে 2 জনকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দুবাইয়ে গ্রেপ্তার বাকিদেরও আসার ব্যবস্থা করা হবে বলে জানান তারা। প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে, সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, কোনো কনসুলেটে, কোনো এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে। দেশে ফিরে আসা এই 14 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল আমিরাতের আদালত। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় শিপ ব্রেকিং ইয়ার্ড এসএন কর্পোরেশন বন্ধের নির্দেশ দিয়েছেন শিল্প উপদেষ্টা। এছাড়া ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। এদিকে বিস্ফোরণে দগ্ধ 12 জনের মধ্যে আশঙ্কাজনক 7 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। প্রতিদিনের মতো শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ করছিল শ্রমিকরা। শনিবার দুপুরে জাহাজের পাম্প রুমে লোহার পাত কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন 12 শ্রমিক। ফায়ার সার্ভিসের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ড্রাম পাল্টাইতে গেছি, আসুক তো বাস্ট হয়ে গেছে, সব জায়গায় দোয়া হয়ে গেছে। তারপর কোথায় কি হয়েছে আমি বলতে পারি। বাসা প্রায় পাশাপাশি। এখন ফোন আমার ফোন দিয়ে বললো আব্বু একটু সমস্যা হয়ে যায়, তুই একটু মেডিকেলে যা। এটুকুন আমি জানি, তারপর মেডিকেল চলে আসি। আমি অত কিছু জানি না খেতে কি হয়েছে। দগ্ধ সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বার্ন ইউনিটে আইসিইউ সুবিধা না থাকায় আশঙ্কাজনক কয়েকজনকে পাঠানো হয় ঢাকায়। ওরা ম্যাক্সিমাম আইসিইউ সাপোর্ট লাগবে। তারপর রেসপিরেটরি, যেটা আমরা বলি শ্বাসনালী, ওটা পুরাটা ইনহেলেশন হয়েছে, প্রদাহ যেটাকে বলা হয়, ওটা করা হয়। দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকদের সংগঠন। এটার বিষয়ে আমি এখন এটা তদন্তের বিষয় আছে, তবে বার্ন কেস যারা ঢাকা যাবে সবাই বার্ন কেস, এবং স্বাভাবিক কাজের মধ্যে এই বার্নের ঘটনাটা অগ্নির ঘটনাটা ঘটছে আর কি। আহত শ্রমিকরা সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রায় 1 বছর ধরে কাজ করছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় চাঁদপুরের শাহরাস্তিতে 1600 টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোটা বিকল, কোনোটায় বের হচ্ছে ময়লা পানি। ওই এলাকায় আর্সেনিক দূষণ আগে থেকেই আছে, নতুন করে যুক্ত হয়েছে পানিবাহিত রোগের ঝুঁকি। তাই মানুষকে সচেতন করার কাজে জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে ইউনিসেফের সহায়তায় দ্রুতই সব টিউবওয়েল ব্যবহার উপযোগী করা হবে। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে আসা বন্যার পানিতে প্লাবিত হয় চাঁদপুরের 4 উপজেলা। বেশি ক্ষয়ক্ষতি হয় শাহরাস্তিতে। পানিবন্দী হয়ে পড়েন উপজেলার অন্তত 60,000 মানুষ।
বন্যায় ঘরবাড়ি ও কৃষিজমির ক্ষতির পাশাপাশি সরকারি বেসরকারিভাবে স্থাপন করা ১৬০০ টিউবওয়েলের বেশিরভাগই বিকল হয়ে পড়েছে। অনেক নলকূপ থেকে বের হচ্ছে ময়লা পানি, এতে ভোগান্তিতে বন্যা দুর্গতরা। বন্যার পানির কারণে এর মধ্যে ম্যাক্সিমাম কলে আপনার নষ্ট হয়ে গেছে, তো মানুষের পানযোগ্য পানি এখন বর্তমানে খুব কম পরিবারে আছে। বর্তমান বন্যায় যে টিউবওয়েলগুলো প্লাবিত হয়েছে সেগুলোর ভিতরে বন্যার দূষিত পানিগুলো ঢুকে গেছে। এগুলো কোনোভাবে পরিষ্কার বা বিকল্প কোনো ব্যবস্থা না হলে এখানে সুপেয় পানির অভাব হবে। উপজেলা প্রশাসন থেকে পানি বিশুদ্ধ করার প্রায় ১৫,০০০ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। শীঘ্রই ইউনিসেফের সহায়তায় ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ব্যবহারের উপযোগী করা হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ। ১৬০০ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে বা কিছু আংশিক ক্ষতিগ্রস্ত, সেগুলোর জন্য ইউনিসেফের সহায়তা আমাদের একটা হাইজিন কিট বিতরণ প্রক্রিয়া হয়তো থাকবে। আমরা ডিপার্টমেন্টে সেভাবে চাচ্ছি যাতে তাড়াতাড়ি রাস্তার দিকে আসে, পানি একটু কমবে। চাঁদপুরের অনেক এলাকায় আর্সেনিক দূষণ রয়েছে, তাই পানিবাহিত রোগের পাশাপাশি আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও আছে। এজন্য বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য সচেতনতা কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। আর্সেনিক নিয়ে রোগীদেরকে জনসচেতনতা তৈরি করা হচ্ছে এবং আমাদের বন্যা পানি কমে যাওয়ার জন্য স্কিনের ত্বকের রোগীগুলা, আমাদের ত্বকের যে রোগ সেগুলো বৃদ্ধি পাচ্ছে, যেমন আপনার চুলকানি এবং ফাঙ্গাল ইনফেকশন, সেগুলোর জন্য আমরা রোগীকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করছি। শাহরাস্তি উপজেলায় সরকারিভাবে স্থাপন করা নলকূপ রয়েছে ৫,৭৬৩টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার পানি নেমে যাওয়ার পর ফেনীর দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ ব্যাধি। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, পানিবাহিত রোগে কারা অর্থাৎ কোন বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন, পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আছে কিনা? গত ২৪ ঘন্টায় ৩৮৬ জন রোগী ভর্তি হয়েছেন ফেনী সদর হাসপাতালে। এদের অধিকাংশ হচ্ছে বৃদ্ধ এবং শিশু। তো শিশু ওয়ার্ডে আসলে সেই পরিমাণ জায়গা সংকলন হচ্ছে না, পরবর্তীতে তাদেরকে এক্সটেনশন করা হয়েছে। এছাড়া ডায়রি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে এই ডায়রি ওয়ার্ডটিকে নতুন ভবনের ৬ষ্ঠ তলাতে বড় পরিসরের জায়গাতে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। গত দুদিন আগে আমরা দেখেছি এখানে এই পরিমাণ রোগী আসছে যাদেরকে আসলে সিটে রেখে মানে বেডে রেখে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছিল না, বিধায় বেডের সংকুলন না থাকায় তাদেরকে খোলা আকাশের নিচে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি আসলে আরও ভয়াবহ দিকে যাচ্ছে। বেশিরভাগ হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। এদের মধ্যে চর্মরোগের সংখ্যাও বেশি, যারা আসলে ভর্তি হতে হচ্ছে না, তাদেরকে চিকিৎসা দেওয়ার পরে এবং প্রেসক্রিপশন করার পরে তারা আসলে চলে যাচ্ছে। আর বেশিরভাগ যারা শিশু তাদের আসলে মানে কলেরা জাতীয় বিষয়টাও অনেক সময় দেখা দিতে পারে বলে আমাদেরকে এখানকার যে স্বাস্থ্য বিভাগের লোকজন তারা জানিয়েছেন। এছাড়াও সাপে কাটা রোগীর সংখ্যা গত রাত থেকে এই পর্যন্ত প্রায় ৫ জন রোগী ভর্তি হয়েছেন। এটি একটি আশঙ্কাজনক ব্যাপার যে সাপে কাটা রোগী আছে। এছাড়াও আমরা দেখেছি যে পরিবেশ ঠিকঠাক না থাকার কারণে কুকুর যে একটা সংক্রমণ সেটি ছিল জলাতঙ্ক রোগের। সেখানে কুকুরের যে কামড়ে তাদেরকে যে ভ্যাকসিন দেওয়ার কথা, এই ভ্যাকসিনগুলো দিতে পারছে না। আমরা বলেছিলাম যে আসলে ভ্যাকসিন কেন দেওয়া যাচ্ছে না, তারা বলছে আসলে সরকার পক্ষ থেকে সেন্ট্রাল থেকে আসলে এই কুকুরের কামড়ের যে ভ্যাকসিনগুলো এইগুলো দেওয়া হচ্ছে না, যেটা আসলে সংকটে পড়েছে। রোগী যারা আসছে তারা বাইরে থেকে কিনে তারপরে দিতে হচ্ছে। তারা বলছে যে একটি ভায়াল 4 জনকে দিতে হয়। এখানে যারা রোগীরা আসে তারা একটা ভায়াল কিনে 4 জনে শেয়ার করে তারপরে এই কুকুরের কামড় রোগীর যে ভ্যাকসিনটা সেগুলো দিচ্ছে। এছাড়াও যদি আমি আপনাকে বলি যে ফেনীর আসলে এই যে বন্যায় অবস্থা খুবই ভয়াবহ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন হচ্ছে সোনাগাজী অঞ্চলে। সেখানে নোয়াখালীর যে মুসাপুর ক্লোজার যেটি সেটি ভেঙে পড়ার কারণে ছোট ফেনী নদীতে পানির জোয়ার তীব্র আকারে আসছে। এটি হচ্ছে খরস্রোতা যে জোয়ার, এই জোয়ারের কারণে নদীর যে পাড়গুলো সেগুলো ভাঙা পড়ছে, সেখানে সাথে ভেঙে যাচ্ছে আর তারা নতুন করে বাস্তুহারা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই স্থানীয়দের দাবি হচ্ছে মুসাফির ক্লোজারটা যদি দ্রুত নির্মাণ করা হয় তাহলে নদী ভাঙন থেকে রক্ষা হবে, এটি তাদের প্রাণের দাবি। আর 189টি পয়েন্ট মুহুরী, পহুয়া, সিলোনিয়ার এটি যদি মেরামত না করা হয় আবার নতুন করে ভাঙন দেখা দিবে। এটি ছিল আমার কাছে সর্বশেষ। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। পদ্মার পানি বাড়ায় কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বিভিন্ন স্থাপনা সহ কুষ্টিয়া পাবনা মহাসড়কও।
কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় প্রায় ৯ কিলোমিটার এলাকায় প্রতি বছর দেখা দেয় পদ্মার ভাঙন। সম্প্রতি ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মায় বাড়ে পানি, এতে ভাঙন বেড়েছে নদী তীরে। এরই মধ্যে কয়েকশো বিঘা ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ কুষ্টিয়া পাবনা মহাসড়ক। এখন মহাসড়ক থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে পদ্মা নদী। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নদী তীরের মানুষ। জমিগুলা চলে গেছে আমাদের, যদি এই বাড়িটাও ভেঙে যায় তখন আমরা দাঁড়াবো কোথায়? তবে আমরা তো কারোর থেকে সাহায্য খাবার আমাদের অভ্যাস নাই। কলেজ আছে, গোরস্থান আছে, আমাদের সামনে বড় বড় পোল আছে, পোলগুলো সব বিপর্যয়ের ভিতরে। আমাদের যে বসত ভিটা আছে এগুলা খুবই হুমকির মুখে আছে। শুধু বসত ভিটা না, আমাদের যে পাশে হাইওয়ে রাস্তা আছে, এই রাস্তাটা যদি ভেঙে যায় শুধু কুষ্টিয়া জেলা না, আমার মনে হয় আমার খুলনা বিভাগ পুরোটাই বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পদ্মার ভাঙন রোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কাজ শুরু হবে দ্রুতই। ইতিমধ্যে আমাদের 10টা প্যাকেজ লাইভে আছে এবং বাকি যে প্যাকেজগুলোর আমরা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করছি, তারা সেটা দরপত্রর শর্ত অনুযায়ী, পিপিআর শর্ত অনুযায়ী তারা ব্যাংক টাকা জমা প্রদান করবে পারপোজ সিকিউরিটি। দেন তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হব, তারপরে তাদের কাছে কার্যাদেশ প্রদান করলেই তারা মোবিলাইজেশনের কাজ শুরু হবে। পদ্মার ভাঙন রোধে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে 1472 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী সরকারের পতনের পর কর্মস্থলে আসছেন না মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ 3 নার্স। কর্মস্থলে অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। স্থানীয়রা বলছেন, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করায় জনরোষের ভয়ে তারা কর্মস্থলে ফিরছেন না। আউটডোর ও ইনডোর সবই চলছে, তবে 1 মাস ধরে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে মানিকগঞ্জ সদর হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম। আওয়ামী লীগ সরকার পতনের পর কর্মস্থলে আসছেন না আরও 3 জন। ওটি ইনচার্জ জান্নাত আরা শিমুল, সিনিয়র নার্স সাইফুল ইসলাম ও সহকারী নার্স মোতালেব হোসেন। তাদের সবার বাড়ি গোপালগঞ্জে। স্থানীয়রা জানান, বিগত সরকারের আমলে তারা প্রভাব বল তৈরি করে হাসপাতালে ত্রাসের রাজত্ব চালিয়েছেন। এরা তো মনে করেন অন্যায় করছে, অন্যায় কারণে তারা পলাতক, তারা আসতেছে না। মনে করেন যে স্টুডেন্টরা আসছে, মনে করেন যে পুরো হাসপাতাল আমরা দেখতেছি যে কোনো অনিয়ম চলতেছে কিনা। তত্ত্বাবধায়ক ছিল, সে অনেক দুর্নীতি করছে। গরিব দুঃখী যারা গ্রাম থেকে আসতো, এতে কখনোই তারা অনেক ভালো সুবিধা দেয় নাই। তবে অনিয়ম দুর্নীতির কথা অস্বীকার করেছেন হাসপাতালে তত্ত্বাবধায়ক। আমার ওই যে পায়ে ব্যথা পাইছিলাম প্রচন্ড রকমের, আবার প্রেশারও একটু আপ ডাউন ছিল, সেই কারণে আর কি শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলাম। সিভিল সার্জন বলছেন, পুরো বিষয়টি ঢাকা বিভাগীয় পরিচালক অবগত আছেন। তার সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে উনি ছুটিতে আছেন, কিন্তু ছুটি দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছেন আমাদের ঢাকা বিভাগীয় পরিচালক মহোদয়। তো পরিচালক স্যার কতদিনের ছুটি দিয়েছেন অথবা কতদিন ছুটিতে আছেন, এটা কিন্তু উনিই ভালো বলতে পারবেন, আমাদের তত্ত্বাবধায়ক ভালো বলতে পারবেন। তত্ত্বাবধায়ক অনুপস্থিত থাকায় হাসপাতালের আর্থিক কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিধিমালা বাতিল না করলে হাতি দিয়ে চাঁদা তোলা বন্ধ সম্ভব নয়। লালন পালন করার নামে লাইসেন্স নিয়ে হাতি ব্যবহার করা হচ্ছে সার্কাস ও সড়কের চাঁদা তোলায়। এ কাজে প্রশিক্ষণের নামে চলে নিষ্ঠুরতা। প্রাণী গবেষকরা বলছেন, বিধিমালা বাতিল করে ব্যক্তি পর্যায়ের হাতির আশ্রয় কেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে বন্ধ হবে হাতির প্রতি নিষ্ঠুরতা। 17 বছর বয়সী নিহার কলিকে কুমিল্লার মহাসড়কে বেদম প্রহার করে মাহত। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বন বিভাগ ও প্রাণী অধিকার কর্মীদের চেষ্টায় শনিবার সেই আলোচিত হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়। নিহার কলির মতো নগর ও গ্রামে চাঁদা তোলার কাজে ব্যবহার হচ্ছে স্থলভাগের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীকে। ছোটবেলা থেকেই প্রশিক্ষণের নামে চলে নিষ্ঠুর হাঁদানি প্রথা, আর এসবই করা হচ্ছে হাতি লালন পালন বিধিমালার আলোকে। বন বিভাগ কিন্তু এত বছরও এদের কোনো তালিকা ধরে ধরে টান দেয়নি আপডেট নেওয়ার জন্য। এই সব কিছুই হচ্ছে আপনার এই রাজনৈতিক প্রভাব। এর কারণে এরা এই কাজগুলো চালিয়ে গেছে চোখের সামনে দিয়ে। না পুলিশ তাদেরকে আটকিয়েছে, না বন বিভাগ তাদেরকে জবাবদিহিতার মধ্যে এনেছে। গবেষকেরা বলছেন, পাহাড়ে গাছের গুড়ি টানা, সার্কাস ও পথে পথে চাঁদা তোলার কাজে ব্যবহার হচ্ছে হাতি। এতে আহত হয়ে প্রতি বছর মারাও পড়ছে।
অথচ অসহায় এই হাতি রক্ষায় 1975 সালে শ্রীলঙ্কার পিন্নাওয়ালায় এলিফ্যান্ট অরফানেজ গড়ে তোলা হয়। 25 একরের এই আশ্রয় কেন্দ্রে কয়েকশো হাতি রক্ষা করা হচ্ছে। এগুলোর জন্য আলাদা ক্যাপটিভ এনভায়রনমেন্ট তৈরি করে সেমি ন্যাচারাল কন্ডিশন বলবো আমি, সেমি ন্যাচারাল কন্ডিশন তৈরি করে সেখানে রেখে লালন পালন করে কিছু সময় লালন পালন করে তারপরে এদেরকে ফরেস্টে আবার ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এইগুলো করতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টকে আন্তরিক হতে হবে। সামুদ্রিক প্রকল্প হয়েছে যেটা আপনার মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর করতেছে, কিন্তু হাতির জন্য আজ কোনো প্রকল্প নেই। তো আমার আহ্বান থাকবে আমাদের যেমন ক্যাপটিভ এলিফ্যান্টকে সুরক্ষা করতে হবে এবং জঙ্গলি হাতিকে সুরক্ষা করার জন্য যে আমাদের এলিফ্যান্ট রেসপন্স টিম যেগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। গেল কয়েক দশকে ব্যক্তি পর্যায়ে 38টি হাতির লাইসেন্স দিয়েছে বন বিভাগ, অথচ আইইউসিএনের হিসাব বলছে 2016 সালেই ব্যক্তি পর্যায়ে 80টি হাতি ছিল। গেল 8 বছরে এসব হাতির কোনো হালনাগাদ তথ্য নেই বন বিভাগের কাছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি অ্যাডিসিভ জোড়া লাগায় সবকিছু। গেল 15 বছর একের পর এক অনিয়মে ভঙ্গুর ব্যাংক ও আর্থিক খাত। বিশ্লেষকরা বলছেন সব অনিয়মই হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায়, যাতে আরও দুর্বল হয়েছে এই খাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন এই খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। গেল 15 বছরে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে লাগামহীন। বিশ্লেষকদের মতে এ খাত দুর্বল হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে খোদ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। তারা বলছেন সাবেক আমলা ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার গভর্নরের দায়িত্ব পাওয়ার পর ব্যাংক খাতের অবস্থা আরও ভঙ্গুর হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ঋণ পুনঃতফসিলের সুযোগ, সুদ হারের সীমা বেঁধে দেয়া, সিআরআর সংরক্ষণের হার কমানো, ব্যাংকে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার মতো স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে হয়েছে নানা কারসাজি ও পাচারের মতো ঘটনা। ঋণ শোধ না করেও কাগজে কলমে খেলাপি মুক্ত থাকার সুযোগ পেয়েছেন কিছু ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংক শুধু দায়ী না, কেন্দ্রীয় ব্যাংক উৎসাহিত করছে। কেন্দ্রীয় ব্যাংকের এগুলো এই সমস্ত ব্যাপারে আপনার কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন ছিল। পারুক না করো, অ্যাটলিস্ট এই তারা যে হস্তক্ষেপ করতে পারে সেই ধরনের কিছু প্রমাণ রাখা উচিত ছিল। সুশাসন, অভ্যন্তরীণ সুশাসন কিংবা নিরীক্ষকদের কাজ, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিরীক্ষা, টাকা কোথায় গেল, টাকা কিভাবে ব্যবহৃত হলো, এত টাকা দরকার ছিল কিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্প্রতি নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এস মনসুর। তিনি জানান ভবিষ্যতে কেউ যাতে অনিয়ম করতে না পারে সেজন্য সংস্কার করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকেও। রিফর্মের পার্ট হিসেবে কিন্তু সেন্ট্রাল ব্যাংকেও আমাদেরকে রিফর্ম করতে হবে। দায়বদ্ধতা, আমি অ্যাবসলিউটলি এগ্রি করি, দায়বদ্ধতা সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই আছে, এটা থাকতেই হবে, এবং সেখানে সেন্ট্রাল ব্যাংকের ফেলিওর অবশ্যই হয়েছে। বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে সংস্কার হতে হবে টেকসই ও জনবান্ধব। একই সাথে অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ দেন তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে সিন্ডিকেটের প্রভাব কমাতে কঠোর অবস্থানে সরকার। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে। শনিবার শেরেবাংলা নগরে বিআইজিএম এর সভা শেষে তিনি এসব কথা বলেন। বাজারে নিত্যপণ্যের দাম অনেকদিন ধরেই চড়া। পণ্যের লাগামহীন দামের জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন অনেকে। হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ থাকলেও মুখ বদল করে তা আবার সক্রিয় হতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতারা বলছেন ছাত্র জনতার উপস্থিতিতে বাজারে সিন্ডিকেট আর চাঁদাবাজি না থাকায় দাম কিছুটা কমলেও তা আবার বাড়তে শুরু করেছে। যা সিন্ডিকেট রাত্রেবেলা হয়, দিনে হয় না, ছাত্র থাকার কারণে দিনে হয় না। এটা সরকার বদলাইছে, কিন্তু স্থানীয় লোকজন যারা ব্যবসায়ী তাদের তো মনটা তো বদলায় না। এখানে যারা নিয়ন্ত্রণ করতো তারা তো এখান থেকে চলে যায়। বন্যার সিজন এখন, সবজিতেও এখন মৌসুম হইলেও আপনার শীত মৌসুম, তখন সবজি কম রেটে পাওয়া যায়, চতুর্দিকেই করে, সব এলাকাতে করে। এদিকে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। হুঁশিয়ারি দেন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার। বাজারে এটা আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে।
চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাইশে আছে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক কমিয়েছে এনবিআর, তবে বাজারে এখনও এর কোনো প্রভাব পড়েনি। ফলে চড়া দামি পণ্য দুটি কিনছেন ক্রেতারা। রাজধানীতে প্রতি কেজি আলু 60 টাকা এবং পেঁয়াজ 115 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইলিশ মাছ এখনও সাধারণের নাগালের বাইরে। রপ্তানি বন্ধ করেও কোনো লাভ হয়নি। ব্যবসায়ীদের দাবি, সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে, তাই সরবরাহ কম। তবে একে অজুহাত বলছেন ভোক্তারা। বিশেষজ্ঞদের মতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে সুফল পাওয়া যেত। ইলিশ উৎপাদনে 11 দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। বিশ্বের 86% ইলিশ ধরা পড়ে এখানে। সরকার রপ্তানিও বন্ধ রেখেছে, কিন্তু এখনও বাজারে ইলিশের দামে স্বস্তি মিলছে না। রাজধানীতে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা পর্যন্ত। 700-800 গ্রামের দাম 1400 থেকে 1600 টাকা। এই দামে ইলিশ কেনা প্রায় অসম্ভব। বিক্রেতাদের দাবি, ইলিশ ধরা পড়ছে খুব কম। রপ্তানি বন্ধ হওয়ার পর আমরা যা আশা করছিলাম যে ইন্ডিয়া এবার ইলিশ যাচ্ছে না, আমরা বোধহয় কম দাম ইলিশ পাবো, কিন্তু তার কোনো লক্ষণ আমরা বুঝতেছি না। মানে কি হইলো এটা বুঝলাম না। ইন্ডিয়া মাছের কিন্তু মাছ হইতে হবে, তো সেটাও ঠিক আছে। মাছ যে যায় না এটাও ঠিক আছে, মাছ কম বিদয় দামটা বেশি। ইলিশের যোগান আসে মূলত চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে। মাছ ব্যবসায়ীরা বলছেন, উজান থেকে বন্যার পানি আসায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দাম কমছে না। এখন বর্তমানে সাগরেও কিন্তু মাছের উৎপাদন অনেক কম, কিন্তু ব্যয় কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু মাছের দাম কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, দাম নাগালে রাখতে ইলিশের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি জেলেদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানুষের নাগালের মধ্যে আনতে হলে পারে এই যে ইলিশ ধরে এনে বিক্রি করা মাঝখানে হাত বদল হয়, এই জায়গাটাতে কিন্তু হ্যান্ডেল করতে হবে। এবং জেলেদেরকে, যারা যে হতদরিদ্র জেলেরা, তারা যে দাদনদারদের কাছে আষ্টে পৃষ্ঠে বাধা আছে, সেখান থেকে বের করে আনতে হবে। গত বছর ইলিশ উৎপাদন হয় 5,71,000 টন, যা মোট মাছ উৎপাদনের 12%। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।